অবশেষে দীর্ঘ ২.৫ মাস পর সত্য আবার আপন মহিমায় উদ্ভাসিত হলো। আপনারা কি ভুলে গিয়েছেন ১২ই ডিসেম্বর সেই দুপুরকে যখন রাজধানীর বিজয়নগরের দিনের আলোয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদীকে গুলি করে হত্যা করা হয়েছিল? আজ সেই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের এসটিএফ। এই ফয়সাল করিম মাসুদকে নিয়ে কত নাটকই না হলো। ঢাকা পুলিশ বলেছিল সে ভারতে, তখন ভারত বুক ফুলিয়ে অস্বীকার করেছিল খুনি নিজে দুবাই থেকে ভিডিও বার্তা দিয়ে নাটক সাজিয়েছিল। কিন্তু আজ যখন বনগাঁ সীমান্তে ধরা পড়ল, তখন একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, এই খুনিদের আসলে কারা শেল্টার দিয়েছে? কেন ভারত তখন এই বিষয়টার সত্যটা সামনে আনতে পারেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদী হত্যার পর আওয়ামী লীগকে দোষারোপ করার যে সস্তা নাটক মঞ্চস্থ হয়েছিল, তার নেপথ্যে কি খোদ ইউনূস এবং তার কিচেন ক্যাবিনেট ছিল? আজ আমরা এই খুনের প্রতিটি পরত খুলে দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক বড় বড় কথা বা অনেক বড় বড় লোকের মুখোশ খুলে যেতেছে। দর্শক, যেমনটি দেখেছেন, আমরা একটু নিউজটা দেখে আসি সেখানে কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ফয়সাল এবং ফয়সালকে এবং তার সহযোগী আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো সেই বিষয়টা যদি দেখি, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে রাজ্য পুলিশের পুলিশ বাংলাদেশের ওসমান হাদী হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ ২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। এছাড়া প্রায় ২.৫ মাস আগে ঢাকা পুলিশ তাদের ভারতে অবস্থানের দাবি করলেও তখন দেশটি জোরালোভাবে তা অস্বীকার করেছিল। হ্যাঁ, তখন অস্বীকার করেছিল, সেটা আমরাও জানি। কারণ স্বীকার করার মতো সেরকম কিছু ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ আসামিকে যদি না ধরতে পারে, তাহলে আসলে স্বীকার করার কিছু থাকে না। এখন যখন ধরতে পেরেছে, আমি মনে করি তখন অবশ্যই সে জনের সামনে সেটা নিয়ে আসা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ১৬ দিন পর ২৮ ডিসেম্বরে মামলার প্রধান আসামি ফয়সাল করিমের সঙ্গে তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ভারত মেঘালয়ে থাকছেন বলে দাবি করে। এমন দাবির মুখে ভারতীয় কর্তৃপক্ষ সে সময় সাফ জানিয়ে দেয় ফয়সাল তাদের দেশে নেই। অবশেষে রোববার ভারতের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের স্পেশাল ফোর্স এসটিএফ বিজ্ঞপ্তির মধ্যে জানালো। ওই বিজ্ঞপ্তি বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা এনআইএ প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসটিএফ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের নামে তারা ২ বাংলাদেশী তাদের দেশে চাঁদাবাজি ও হত্যা সহ নানা অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করছে বলে পুলিশের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক, আমি স্পষ্টভাবে একটা কথা বলবো, তথ্য যদি থাকে তাহলে আসামিকে গ্রেপ্তার করবে, সেই মেসেজটা কিন্তু ভারত দিয়েছে বা দিচ্ছে যে না, আসামি যখন আমাদের নজরে এসেছে আমরা তাদেরকে ধরেছি এবং আমরা তাদেরকে নিয়ে আসছি। আমরা এখন ভিতরের কথাগুলো যদি চাই, এবং তারা যে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, এটা হচ্ছে সেই প্রেস রিলিজ। সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলেছে যে ২ জনকে গ্রেপ্তার করেছে। একজন ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদ, আর একজন হচ্ছে আলমগীর, যার বয়স হচ্ছে ৩৪ বছর। এবং আমি মনে করি ভারত সঠিকভাবেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে বা অপরাধী পাওয়ার পরে তারা জনসমক্ষে নিয়ে আসছে। এই কথা সত্য এবং সেই জিনিসটাই কিন্তু আমরা অবলোকন করছি আসলে। তো এখন আমাদের কাছে যে প্রশ্নটা হচ্ছে দর্শক, সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, তথ্যগুলো ভালো করে খেয়াল করবেন। গত ২৮ ডিসেম্বর ডিএমপি যখন বুক ফুলিয়ে তাদের সংবাদ সম্মেলনে বলেছিল যে খুনি ফয়সাল এবং আলমগীর মেঘালয় আছে, তখন ভারতীয় কর্তৃপক্ষ সেটা অস্বীকার করেছিল। মেঘালয় পুলিশ এমনকি হিন্দুস্তান টাইমসকে বলেছিল যে তাদের দেশে কাউকে পাওয়া যায়নি। বাংলাদেশের পুলিশ নাকি কোনো সমন্বয় ছাড়াই এমন দাবি করেছেন। কিন্তু আজ যখন পশ্চিমবঙ্গ পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালো যে ফয়সাল এবং আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল, তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর বনগাঁয় ধরা পড়েছে, তখন ভারতের সেই পুরনো দাবি কি মানে কোথায় গিয়ে পড়বে, সেটা একটা প্রশ্ন কিন্তু এখন রয়ে গেছে। কেন ভারত তখন খুনিদের আড়াল করতে চেয়েছিল, নাকি তারা আসলে কোনো তথ্য পায়নি, সেটাও একটা বড় প্রশ্ন। আমি মনে করি তথ্য পায়নি। যদি তথ্য পেত অবশ্যই আমি মনে করি আসামিদের তারা ধরার চেষ্টা করতো। স্বাভাবিকভাবে কেউ যখন সীমান্ত পেরিয়ে গোপনে যায়, তখন তারা পুলিশের সাথে ধরা দিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা চাইলেও কিন্তু বের করা যায় না অনেক সময়। আর ডিএমপি সেই পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম যথেষ্ট প্রমাণ হাতে নিয়ে বলেছিলেন ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে কিভাবে মানিকগঞ্জ, ময়মনসিংহের হালিয়াঘাট হয়ে মেঘালয় পৌঁছান, তার প্রতিটি ধাপ পুলিশের নখদর্পণে ছিল। কিন্তু তখন একদল লোক ফয়সালের দুবাই ভিডিও দেখিয়ে পুরনোকে ধামাচাপা দিতে চেয়েছিল। আজ তার প্রমাণ হলো সেই ভিডিও সেট ধোঁকাবাজি ছিল। হতে পারে, বাট এখন কেউ যদি দুবাই থেকে এবং দুবাইয়ের টিকিট দেখিয়ে
বলে যে আমি দুবাই ছিলাম, সেটা তো প্রাথমিকভাবে বা চলে গিয়েছি, সেটা তো প্রাথমিকভাবে আমরা বা যে কেউ ধরে নিতেই পারে, বা সত্যটা তো তখনও জাস্টিফাই হয় নাই। জাস্টিফাই হইলে বা দূতাবাস থেকে জাস্টিফাই হলে তখন বোঝা যাবে। কিন্তু সরকার সেইটার ব্যাপারেও কিন্তু জাস্টিফাই করে কোনো তথ্য দেয় নাই। এবার আসি আসল জায়গায়। ইউনূস কিন্তু সেই জাস্টিফাই বলে নাই যে, "না, এই বিমানে ও তথ্য যে দিয়েছে এরকম কোনো যাওয়ার প্রমাণ নেই। এরকম এই ভিসাতে বা অমুক নামে কেউ দুবাই গিয়েছে সেরকম কোনো প্রমাণ তাদের কাছে নেই।" এই কথাটা কিন্তু ইউনূস সরকারও বলে নাই। তার মানে ইউনূস সরকারের মধ্যে কিন্তু কোনো একটা গলদ রয়েছে। কেন ওসমান হাদিকে মরতে হলো? আপনারা জানেন তখন নির্বাচনে হাওয়া বইছিল। আর এই নির্বাচনে বানচাল করার জন্য তখন একদল লোক মরিয়া হয়ে উঠেছিল এবং তারা ছিল উপদেষ্টা পরিষদের একটা অংশ। জনশ্রুতি আছে এবং অনেক বিশ্লেষণ মনে করেন ডক্টর ইউনূস এবং তার তথাকথিত কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্য মিলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল নির্বাচনের ঠিক আগে একটি বড় অস্থিতিশীলতা তৈরি করা, যাতে নির্বাচন পিছিয়ে যায় বা বাতিল হয়। ওসমান হাদি ছিলেন জনপ্রিয় মুখ। তাকে হত্যা করে তার দায়ভার আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে জনরোষ তৈরি করার একটা জঘন্য চেষ্টা চালানো হয়েছিল। হাদি হত্যার তদন্ত করার বদলে ইউনূস সরকার কেবল দোষারোপের রাজনীতি করেছে। আজ যখন খুনিরা ধরা পড়ল, তখন হাদির ঘনিষ্ঠ ঝুমা তার ফেসবুক পেজ বন্ধ করে দিলেন। এটাও নিয়েও কিন্তু জনমনে নানান প্রশ্ন সামনে আসছে। কিসের ভয় পাচ্ছেন তিনি? ঝুমার কাছে কি এমন কোনো তথ্য আছে যা সরাসরি ইউনূস সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আঙ্গুল তুলবে? দর্শক, এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় এবং এটা কিন্তু প্রাসঙ্গিক একটা বিষয় যে ঝুমা যে বন্ধ করেছেন এবং সে যে লাপাত্তা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। উসমানের মৃত্যুর পর ঝুমা ছিলেন সবচেয়ে সোচ্চার, কিন্তু আজ যখন হাদির আসল খুনিরা গ্রেফতার হলো বা তাদেরকে সাসপেক্ট করা হচ্ছে, তারা গ্রেফতার হলো, যখন বের হওয়ার সময় এলো, তখন তিনি উধাও। এটা কি স্বাভাবিক? খুনি ফয়সাল গ্রেপ্তার হওয়ার সাথে সাথে ঝুমার ফেসবুক বন্ধ হওয়ার সম্পর্কটা কি? এর মানে হলো তদন্তের মোড় যদি ঘোরে, তবে বেরিয়ে আসবে যে হাদিকে ব্যবহার করে কারা ফায়দা লুটতে চেষ্টা করেছিল। এই যে কিচেন ক্যাবিনেটের সদস্যরা কি তবে জুমার উপর চাপ সৃষ্টি করেছিল বা করেছে, নাকি জুমা নিজেই এই ষড়যন্ত্রের কোনো গোপন অংশ জানতেন যা ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন? দর্শক, মনে রাখবেন, যদি হাদি হত্যার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিয়ে যে রাজনীতি হয়েছে তা নজিরবিহীন। সারা দেশে বিক্ষোভের নামে যে সহিংসতা উস্কে দেওয়া হয়েছিল তার প্রতিটি সুতো এই কিচেন ক্যাবিনেটের হাতে ছিল। এই সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হইতে শুরু করে, প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে হতে শুরু করে নজিরবিহীন ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে এবং নির্বাচন বানচাল করার প্রতিটি চেষ্টা কিন্তু তারা করেছে। এবং আমরা সেই জিনিসটাই বলতে চাই যে এই প্রতিটি সুতো এবং কিচেন ক্যাবিনেটের হাতেই ছিল এই ঘটনাগুলোর। আজ যখন এসটিএফ বলছে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁয়ে গিয়েছিল, তখন প্রশ্ন জাগে তারা কার অভয়ে ফিরে আসছিল? তারা কি ভেবেছিল ইউনূস সরকার তাদেরকে রক্ষা করবে এবং ইউনূস সরকার এখনো চলে গিয়েছে বা এখন তারা রক্ষা পাবে, এরকম কোনো বিষয় চিন্তা করেছিল? এখন হতে পারে নিশ্চয়ই তাদের সাথে সেই ধরনের কোনো যোগাযোগ কারো সাথে ছিল। ভারতের ডাবল স্ট্যান্ডার্ড, এই যে জিনিসটা, এটা অনেকে বলার চেষ্টা করতেছেন যে ভারতের যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু অনেকটা মানুষ বলতে পারে যে এটা একটা ভারতের ডাবল স্ট্যান্ডার্ড ছিল। ২.৫ মাস আগে যারা বলেছিল দেশে নেই, আজ তারা বিজ্ঞপ্তি দিয়ে বলছে খুনিরা তাদের ভারতে আছে এবং তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল এবং সেই অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেছে। এই যে কথাগুলো বা এই যে স্পষ্টভাবে ভারত বোঝাতে চেয়েছে যে সত্যিকার অর্থে যদি কেউ খুনি হয়ে থাকে বা তারা এখানে ঢুকে থাকে, তাদেরকে কিন্তু তারা বাংলাদেশে বা বাংলাদেশ সরকারকে কিন্তু কোঅপারেট করতে আন্তরিকভাবেই চেষ্টা করছে বা জানাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে বাংলাদেশের সিআইডি যখন তদন্ত বাণিজ্য এবং সিআইডির প্রধান সিবগাতুল্লাহ যখন ভারত থেকে তাদের ফিরানোর ঘোষণা দিলেন, তখন হয়তো ভারতও ঝুঁকি নিতে চায়নি, এরকম কথা অনেকে বলছেন। কিন্তু ভারত তো তখন আসলে তাদেরকে গ্রেপ্তারই করতে পারেনি। আর যখন গ্রেপ্তার করেছে সেটা চোখ সামনে এনেছে। এখন যদি বাংলাদেশ সরকার বলে যে না আমরা নিতে চাই, সেটা একটা অবশ্যই প্রসেসের বিষয়। সেই প্রসেসে অবশ্যই তাদেরকে নিয়ে আসা যাবে এবং তাহলে আমি মনে করি নিয়ে আসলে আসল সত্যটা উদ্ঘাটিত হবে যে এই হত্যার পিছনে তাদের মাস্টারমাইন্ড কে। যদি তারা হত্যা করে থাকে সেটা প্রমাণিত হয় এবং তাহলে তাদের পিছনে অবশ্যই কেউ না কেউ রয়েছে। কারণ এই হাদির খুব ঘনিষ্ঠ ছিল এই ফয়সাল এবং তার হাদির প্রোগ্রামগুলোতে কিন্তু টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করতো এবং সে কিন্তু দুবাই থেকে বলছে যে হাদি তাকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হাদির সাথে তার সাথে অনেকগুলো ব্যাপারে কন্ট্রাক্ট ছিল বা কথা ছিল, সেগুলো হাদির কাছ থেকে পাওয়ার ব্যাপার ছিল। আজ এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পুরা জিনিসটা কিন্তু আজকে ক্লিয়ার হবে যদি আসলে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে সঠিক জিজ্ঞাসাবাদ করা হয়। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ওসমান হাদি হত্যার বিচার কেবল এই ২ খুনিকে ফাঁসিতে ঝুলানোই করতে হবে মাস্টারমাইন্ডদের। যারা এসি রুমে বসে ম্যাপ এঁকেছিল,
কাকে হত্যা করলে নির্বাচন বানচাল হবে? আমি মনে করি ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট আজ জবাব দিতে হবে। কেন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত আপনারা করতে পারেননি? কেন অপরাধীদের গ্রেপ্তার করার বদলে আপনারা সস্তা দোষারোপের রাজনীতি করেছিলেন? ফয়সাল ও আলমগীরের মুখ খুললে যদি আপনারা ফেঁসে যান, তাহলে ইতিহাস আপনাদের কি ক্ষমা করবে? সেটা সময়ের ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় হাদি হত্যার পিছনে আসলেও কি ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের হাত আছে? জুমা কেন পেজ বন্ধ করে পালালেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে দিবেন। ভিডিওটি শেয়ার করে এই ষড়যন্ত্রের কথা সবার কাছে পৌঁছে দিন। সজাগ থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ম্যাটার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।